পৌর নাগরিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। ঘটনায় তীব্র উত্তেজনা ইংলিশ বাজার শহরের 4 নম্বর ওয়ার্ডের 2 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। ইংলিশ বাজার থানায় কাউন্সিলরের নামে লিখিত অভিযোগ করলেন ওই পৌর নাগরিক। তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দন চক্রবর্তী। তার অভিযোগ, এলাকাতে একটি মাঠ রয়েছে, সেই মাঠে যে কোনো অনুষ্ঠান করতে গেলে কাউন্সিলরকে ভাড়া দিতে হয়, কিন্তু সেই মাঠ দীর্ঘদিন ধরে পরিচর্যা হচ্ছে না। শিশুদের খেলার পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি এলাকায় একটি দুর্গা মণ্ডপের কমিটিও করা হয়, কিন্তু সেই দুর্গা মণ্ডপের নির্মাণের ক্ষেত্রে যে চাঁদা তোলা হয় সেই চাঁদার কোনো হিসেব দেন না কাউন্সিলর। অভিযোগ, কাউন্সিলর রীতিমতো এই টাকা আত্মসাৎ করছে। মন্দির কমিটির কোনো রকম মিটিং হয় না। এসব বিষয় নিয়ে প্রতিবাদ করাতেই আক্রোশ কাউন্সিলরের, আর তার জেরেই প্রাণনাশের হুমকি। আতঙ্কে রয়েছে অভিযোগকারীর পরিবার। কালকে এরকম সকালবেলা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর মনু সাহা উনি আসছিলেন, ওই নতুন যেটা গাড়ি হয়েছে ডাস্টবিন ফেলার জন্য ওটা আসছিল। দিয়ে আমার হাজব্যান্ডও বাড়ির সামনে নোংরা ফেলবে বলে দাঁড়িয়েছিল। দিয়ে তারপরে এরকম হঠাৎ করেই দেখছি মানে খুবই বাজে ভাষায় এরকম গালাগালি করছে। আর মারতে উঠে যাওয়ার মতনই পরিস্থিতি প্রায়। মানে আমি তো ক্যামেরা দিয়ে পরে সব কিছু দেখলাম। আমার ছোট বাচ্চা আছে, আমি ঘরের মধ্যেই ছিলাম। তো ঘর থেকে আমি দেখছি এরকম করে, তারপরে তো বাইরে ছুটে বেরিয়ে এসেছি। ততক্ষণে মানে প্রচণ্ড অ্যাগ্রেসিভভাবে কথাবার্তা এরকম হয়েছে। তো আমরা তো খুবই চিন্তিত আছি। বিশেষ করে আমি তো, আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, এমনি ব্যবসার দরুন, তাছাড়াও রাত বেরাতে ওনাকে বাইরে থাকতে হয়। এবারে এরকম করে যদি একটা পাড়ার কাউন্সিলর, ওনার কাজ হলো সকলের দেখাশোনা করা, হ্যাঁ, তো সেইভাবে উনি একটা মানে প্রোটেস্ট করার পরিবর্তে উনি সব সময় ওর চন্দন চক্রবর্তী, আমার যে হাজব্যান্ড, তার উপর এরকম রেগে আছে। কী কারণে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, এক সময় এত ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে প্রতিবাদ করছে, করছে। হ্যাঁ, তো পাড়ার জন্যই তো করছে। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় যদি এরকম করে হেল্প না করে একটা সবসময় অ্যাগ্রেসিভপূর্ণ মনোভাব নিয়ে যদি থাকে, তাহলে তো আমি সবসময় চিন্তিত হয়ে থাকবো যে আমি কি করে থাকবো বাড়িতে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই নিরাপত্তাহীনতা। কারণ কালকে যেভাবে বললো যে তোকে ঘরে ঢুকে তোকে মারবো, তোর পা হাত পা ভেঙে দেবো। তো কালকে যেমন আমার হাজব্যান্ডের ছিল, ক্যাটারিং ছিল, উনি তো সারা রাত ছিলেন না বাড়িতে। হ্যাঁ, তো আমি তো কালকে সারা রাত চারিদিকে লাইট জ্বালিয়ে আর জেগে, প্রায় জেগে থাকার মতন অবস্থাতে কালকে ছিলাম। হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। হ্যাঁ, পুলিশ এখনো আসেনি। হ্যাঁ, তবে আমি খুবই আতঙ্কে আছি যে আমি কতদিন এইভাবে সারা রাত, আমার হাজব্যান্ডের তো কাজই এটা যে সারা রাত বাইরে থাকবে। তা আমি কি এইভাবে থাকবো বলেন আপনারাই? পুলিশের সাহায্য কি কিছু পেয়েছেন? পুলিশ এখনো করেনি, কিছু রিপ্লাই দেয়নি। আমরা এফআইআর করেছি না, বাড়িতে এখনো আসেনি। তবে আমার মতে আমাদের যে কাউন্সিলর, তাকে বসে একটা সল্ট আউট করা উচিত যে কেন পাড়ার ছেলেরা কেন এরকমভাবে না। আমার হাজব্যান্ড তো তৃণমূলই করে, আর আমাদের কাউন্সিলরও তৃণমূল। হ্যাঁ, কিন্তু কেন যে এরকম মানে একটা পুলিশ আসছে না, আমি বুঝতে পারছি না। যে এখানে তো একটা সাহায্যের প্রয়োজন। মনে হয়তো তৃণমূলের কাউন্সিলর, ওই জন্য পুলিশ আসতে চাচ্ছে না। হ্যাঁ, আপনাদের পাশে দাঁড়াচ্ছেন? হয়তো আমাদের পাশে দাঁড়াতে আসছে না, কারণ আজ 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনও পুলিশের কোনো আমি সাহায্য পাইনি। আপনার নাম? সন্দীপা চক্রবর্তী। কথাটা হচ্ছে যে উনি আমাদের প্রতি কিসের জন্য এত ক্ষোভ প্রকাশ করছে বা কিসের জন্য এত আমাদের প্রতি এত ক্ষোভ, সেটা আমরা অনেকবার জানার চেষ্টা করেছি। উনি কোনো মতেই কোনোরকমভাবেই আমাদের সাথে কোনোরকমভাবে বসার চেষ্টা করেনি, বলার চেষ্টাও করেনি। যাই হোক, সেটা ওনার প্রসঙ্গ। আমার কথা হচ্ছে যে আমি পাড়াতে কোনোরকমভাবে যদি প্রোগ্রাম করি, সেটা ব্লাড ব্যাংক হোক, সেটা বাচ্চাদের খেলাধুলা হোক, বা বয়স্কদের কোনো রকম প্রতিযোগিতামূলক খেলা হোক, তো সেটা আমি করব। তার জন্য ওনার কাছে পারমিশন নিয়েছি। পারমিশনের জন্য দেওয়া হয়েছে, ওনাকে কার্ড দেওয়া হয়েছে, উনি কার্ড রিটার্ন করে দিয়েছে। তো আমরা তো এমন তো কিছু নয় যে এমন কোনো বাজে কাজ করছি বা বাজে কাজের সাথে যুক্ত আছি। ভালো কাজ করলে তার
বিরোধিতা উনি করছে। আমাদের মাইকিং বন্ধ করে দেওয়া হয়েছিল, 3-4 দিনের প্রোগ্রাম ছিল। কালকে কি কালকে সকালবেলা আমার খুব নিয়ারেস্ট ফ্রেন্ড, খুব ভালো বন্ধু আমার, এই ওয়ার্ডের? এই ওয়ার্ডেরই আমার ক্লাসমেট। তো ও সকালবেলা এসেছিল, এখানে ময়লার গাড়ি এসেছিলো, তো ময়লার গাড়িতে উনি ময়লা ফেলতে এসেছিলো ডাস্টবিন নিয়ে। তো তারপরে পিছনে কাউন্সিলর বাবু আসেন। কাউন্সিলর বাবু এসে ওনার সাথে 2-4টে কী কথাবার্তা হয়, কী কথাবার্তা বলতে যতটা আমার শোনা, বলতে আমি শুনতে পাই যে ওনার হাতে গায়ে হাত তুলে দেয়, মানে গায়ে হাত তোলার মতন পরিস্থিতি। তার সাথে ওনার আরও 4-5 জন ছিল যারা ওনার সাথে ছিল। তো আমার কথাটা হচ্ছে যে আজকের ডেটে সকালবেলা বাড়ির সামনে পাতপ্রভাতে যদি একটা ছেলের উপর এইভাবে কাউন্সিলর ধমকি দেয় বা মারতে ওঠে, তো সেই ছেলেটা যদি আজকে রাত্রিবেলা কাজ থেকে ফেরে বা কোনো রকমভাবে তার অ্যাটাক হয়, তার প্রাণনাশে যে ধমকি দেয় বাড়ির সামনে, তো তার কে ধমকি দায়িত্বটা কে নেবে? কে ধমকি? এটা অশোকবাবু নিচ্ছেন। অশোকবাবু ডাইরেক্ট বলছে বাড়িতে 10টা ছেলে ঢুকিয়ে দেবো, যে কোনো টাইম তোমাকে মেরে ফেলে দেবো। কে অসুবিধা? অশোকবাবু আমাদের ওয়ার্ডের কাউন্সিলর, 4 নম্বর ওয়ার্ড। কোন দলের? উনি টিএমসি, তৃণমূল কংগ্রেস। মন্দিরের টাকা পয়সা দিয়ে? মন্দিরের কথা হচ্ছে, মন্দিরের কোনোরকমভাবে যে অনেক দিন এই কমিটিটা আমরা নিজেরাই তৈরি করেছিলাম, আমাদের নিজের হাতে কমিটি তৈরি করা, আমরা ক্যাশিয়ার, আমরা কমিটির সংগঠনে সব করেছিলাম। যাই হোক, 1-1.5 বছর পর ওনার সাথে কোনো রকম মনোমালিন্য হয়ে যাওয়ার পর উনি আমাদের পাড়া থেকে একবারে কোণঠাসা করে দেওয়ার পর উনি পুরোটাই নিজের ওপরে ইনচার্জ নিয়ে নেয়। এনাকে বলতে গেলে যে টাকা পয়সার সোর্সিং কোত্থেকে আসছে, উনি বলছে আমি 70% টাকা দিচ্ছি, 80% টাকা দিচ্ছি। তো উনি তো ওনার পকেট থেকে টাকাটা বের করছে না, উনি কালেকশন করছে। তো আমাদের কোশ্চেন হচ্ছে কালেকশনটা কোত্থেকে আসছে, অ্যামাউন্টটা কত, সেই কোশ্চেনগুলো করাতে উনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন এবং আমাদের উপর তীব্র একটা রাগ প্রকাশ করছে। টাকা দিচ্ছে না? সে টাকার পয়সার কোনো নেই, হিসাবপত্র নেই, আমরা চাইতে গেলেই সেটা হচ্ছে। এই ঘটনার পর আপনি আতঙ্কিত? একদম পুরোপুরিভাবে আতঙ্কিত। আজকে যেভাবে, কালকে যেভাবে হয়েছে, বিগত দিন যে আমাদের সাথে এরকম কিছু হবে না তার কোনো নেই। আপনারা চলে যাওয়ার পরে যে আমাদের সাথে কোনো রকমভাবে বাজে কিছু হবে না তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। আপনার নাম? আমার নাম রাকেশ রাম। কালকে সকালে আমি ময়লা ফেলার জন্য বেরালাম এখানে। তো কাউন্সিলর নতুন গাড়ি নিয়ে আসছিলেন, আস্তে আস্তে হঠাৎ করে আমার উপর টেম্পটেড হয়ে গেলেন। টেম্পটেড হয়ে ডাইরেক্ট বললেন আমার এখানে কিছু প্যান্ডেলের বাস ছিল, যেহেতু আমি 16 তারিখ কাজ করেছিলাম, আমার 6 তারিখে কাজ আছে। তো আমি সেটা কাউন্সিলরের ওইভাবে থ্রেডিং করার পর আমি গোপাল নন্দীবাবুকে বলেছিলাম যে আমি যে মাঠে বাসটা রেখেছি, ওটা তো কমলচাকিবাবুর প্রোগ্রাম আছে 6 তারিখে, সেই জন্যই বাসটা আছে, তো এর জন্য কাউন্সিলর কেন আপত্তি করছেন? তো গোপাল নন্দীবাবুর কথা শুনে বুঝতে পারলাম যে ওনার কোনো আপত্তি নাই, ওনারা তো মাঠটা ভাড়া দেন রীতিমতো, একটা ডেকোরেটর হিসাবে মাঠে আমি রাখেছি বলে এটার জন্য ওনার ক্ষোভ। আর ওনার বিগত এর আগেও ওনার অনেক ক্ষোভ আছে। আমরা যখন এই প্রথমে মন্দিরটা করতে গেলাম, মন্দিরটা করার সময় আমরা একটা কমিটি করেছিলাম, 50 জন 60 জন ছিল, সেই 60 জন মিলে একটা রেজিস্ট্রেশন কমিটি করেছিলাম। রেজিস্ট্রেশন কমিটি করে আমাদের কমিটির মারফত কাজটা খুব সুষ্ঠুভাবে হচ্ছিল। কিন্তু উনি কী করলেন, হঠাৎ মাস 6-এর পর কমিটি থেকে আমাদেরকে বিরত করে দিলেন। 1 বছর পর মন্দিরের রেজিস্ট্রেশনও ফেল করে দিলেন। ফেল করে দিয়ে এখন টোটাল আমাদের অশোক কাকু, মানে মনু কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ড, আর উনি কী করলেন, টোটালটা এবার নিজের ক্যাপচারে নিয়ে চেষ্টা করলেন যে টোটাল খরচাটা ওনার হাত দিয়ে হবে। এবার ডোনেশন উঠছে পাড়ার, ওখান থেকে কি ডোনেশন উঠছে, ও ডোনেশন যদি কোথাও বেশি উঠে সেই টাকাটা সম্পূর্ণ দেখানো হচ্ছে না, অল্প টাকা দেখিয়ে আমরা যা খোঁজ পেয়েছি তাই করা হচ্ছে। তারপরে ওনাকে এখানে বলা হলো যে মন্দিরের পাথর, ডোনেশন দেওয়া পাথর, সেটাও পর্যন্ত বিক্রি করে দিলেন। একটা মন্দির হচ্ছে কমিটি মারফত হচ্ছে, কমিটি রেজিস্ট্রেশন ফেল করালেন। আমাদের মাঝে মাঝে রেজিস্ট্রেশন খাতা ছিল, সেটা নিয়ে মিটিং হতো, সেগুলো ফেল করালেন। পাথর বিক্রি হয়ে যাচ্ছে, বাচ্চাদের একটা স্লিপ ছিল, স্লিপটাকেও পর্যন্ত বিক্রি করে দিলেন মাঠে। এত বড়টা একটা মাঠ, আজকে ঐতিহ্যবাহী স্লিপটা, সেটাকেও উনি বিক্রি করে দিলেন। এইগুলো প্রতিবাদ আমি করাতে, আমার সাথে আরও অনেকে ছিল যারা ছিল প্রতিবাদ করাতে উনি আমার প্রতি একটা বিশাল ক্ষোভ জন্মে নিয়েছেন। মানে এখন এমন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, কালকে বাড়ির সামনে এসে আমাকে যে থ্রেটিং করলো, আমার মা যে বয়স্ক মায়ের সামনে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ, যা আমার বোন সমতুল্য ভাষায় গালিগালাজগুলোও দিয়েছেন উনি বলেছেন বাড়ি থেকে টেনে বের করে মেরে দেবো, কেউ থাকলে বাঁচিয়ে নেবে। কে বলেছে এটা? আমাদের অশোক কাকু, কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ড। তা আমি বুঝতে পারলাম না, কোন দলে? উনি তৃণমূল করেন। আমি ওনার ভোটের জিতার জন্য আমি অনেক লড়েছি, এমনকি জিতার সময় ওনার যত টেন্ট মেন্ট করেছিলাম সেগুলো খরচা আমাকে দেয়নি, তাও আমি বলেছি না আমি তৃণমূল করি, ঠিক আছে করবো। উনি আজ পর্যন্ত বলতে পারবেন না যে ওগুলোর পয়সা আমাকে দিয়েছেন। ভোটে জিতে যে ডিজেতে নিয়ে এসেছেন সেগুলোও আমাকে দেয়নি। তারপরে ওনার মধ্যে শিব মন্দিরে কাজ করলাম, সেই টাকা পর্যন্ত দেয়নি। উনি ওয়ার্ডে পিকনিক করতে গেলাম, সেই টাকা ডিউ, সব দিকে উনি ডিউর মধ্যে রেখেও আমার উপর টার্গেট করে নিলেন। যেহেতু আমি বলতে শুরু করে দিয়েছিলাম যে প্রতিবাদ, যে এইগুলো কাজ উনি যে করছেন, এগুলো কাজেতে আমাদের পাড়ারই ক্ষতি। পাড়াতে বাচ্চাদের কোনো খেলাধুলার কাজ হয় না, মাঠ তো গর্তে শেষ, মাঠ ভাড়া দেওয়া হয়। এটাতে যদি বলতে, এটাকে আমরা কমিটি করেছিলাম, কমিটি মাঠ ঠিক করা হচ্ছিল, কিন্তু কমিটিটাও ভেঙে দেওয়া হলো। ওই কমিটি ভেঙে দিয়ে এখন টাকা টোটাল ফান্ডিং হচ্ছে, তার কারণ মন্দির। আজকে মন্দিরের আজকে মাঠের যত গর্ত, একটা বাবা মায়ের পা যদি ভেঙে যায় বাচ্চার, বাবা মায়ের 50,000 থেকে 60,000 টাকা খরচা হবে। এই মাঠের মানে জরাজীর্ণ অবস্থা।
এই ঘটনায় কি আপনি আতঙ্কিত আছেন? আমি আতঙ্কিত, আমার বাড়ির লোক প্রচণ্ড আতঙ্কিত। আমার একটা ছোট বাচ্চা আছে, আমার আরেকটা ছোট বাচ্চা আছে। মানে আমাকে যেভাবে বাড়ির সামনে থ্রেটিংটা করলো, তার আগে একবার থ্রেটিং করেছিল, কাকিমারা কার্ড দিতে গেছিলেন, তখন কাকিমাদেরকেও থ্রেটিং করেছিলেন আমার মেয়ে। আমি থানাতে অভিযোগ করেছিলাম, আমাকে আমার প্রাণনাশের হুমকি যেহেতু দিয়েছে কালকে বাড়ির সামনে এসে, আমাকে 2-3 বার তেড়ে তেড়ে ধাক্কা মেরেছে, মারতেও গেছে। তো আপনারা সেটা আমার সিসিটিভি ফুটেজ ছিল বলে আমরা আজকে প্রুফ থাকলো। এবার ভবিষ্যতে যদি আমাকে মারার প্ল্যানও করে নেন, যা অবস্থা চলছে, গোষ্ঠীদ্বন্দ্বের মতন অবস্থা চলছে, আমি তো তৃণমূলই করি, এমন তো না কোনো পার্টি করি। আমাকে কথায় কথায় বলা হয় তুই বিজেপি করিস, অথচ আমি বিজেপির সাথে কোনোভাবেই যুক্ত না। তো এর আগে তো আমাদের দুলালবাবুকেও মেরেছেন, কালকে কিষাণবাবুকেও হুমকি দিয়েছে, কেউ বা দিচ্ছে। এবার আমার ওয়ার্ডের কাউন্সিলর আমাকে হুমকি দিচ্ছে, যেহেতু আমি প্রতিবাদ করছি যেগুলো কাজ পাড়াতে নিয়ম মানে খুব বাজে জিনিস হচ্ছে, আর কিছু না। বাচ্চাদের মন্দিরের টাকা তো আত্মসাৎ হচ্ছে। মন্দিরের যদি আমরা অরিজিনাল বলি, ক্যাশিয়ার যিনি অরিজিনাল ক্যাশিয়ার উনি রিজাইন দিতে চাইছেন, উনি এসব মধ্যে থাকতে চাইছেন না, কারণ এত জবরদখল কাজ চলছে। মন্দিরের সাথে এখন যত হয়ে গেছে পাড়ার ডোনেশন, আগে আমরা চেষ্টা করেছিলাম মন্দিরে বসে রেজিস্ট্রেশন খাতা মারফত 10 জনের সামনে সেটা হবে, এখন টোটাল চলে যাচ্ছে কাউন্সিলরের অফিসে, ভিতরে গিয়ে কী সেটিং হচ্ছে না হচ্ছে, একটা টাকা কোনোভাবে এসে চলে যাচ্ছে। পরে জানা যাচ্ছে যে টাকার অঙ্কটা বড় ছিল, অথচ ওখান থেকে অল্প পরিমাণ টাকা এখানে আসলো। এইভাবে চলছে। আমার নাম চন্দন চক্রবর্তী, আমি একটা ডেকোরেটর। বলছি দেখুন, চন্দন চক্রবর্তী একটা সমাজের কীট। আমি যতটুকু দেখেছি, আমি কাউন্সিলর হিসাবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায়, চন্দন চক্রবর্তী যে কমপ্লেনার, সে একটা সমাজের কীট। আমি দীর্ঘদিন কাউন্সিলর জীবনে দেখলাম যে ওই দুর্গা মণ্ডপটা যেটা নিয়ে ও বলছে আর কি, সেটা একটা ভাঙাচোরা মণ্ডপ ছিল দীর্ঘদিনের। তো এই এলাকার নাগরিকের চাহিদা অনুযায়ী আমাকে বলেছিল যে দুর্গা মণ্ডপটা একটু করে দেওয়ার ব্যবস্থা করে দাও। সেটা আমি করার চেষ্টা করছি আর কি, কিছুটা হয়েছে, আরো কিছু কাজ আছে, করার চেষ্টা করেছি। সেটা সব গোটা পাড়ার লোকে মিটিং করে একটা কমিটি করে সেটা করার ব্যবস্থা করেছি আর কি, লোকের কাছে চাঁদা তুলে করার ব্যবস্থা করেছি। তাতে ওর ব্যবসার মাল রাখার অসুবিধা হচ্ছে, যেটা ও দুর্গা মণ্ডপ ঘিরে দীর্ঘদিন ধরে ওর ব্যবসার মাল রাখতো, ও ডেকোরেটরের ব্যবসা করে দীর্ঘদিন ধরে ব্যবসার মাল রাখতো, তাতে ওর ব্যবসার মাল রাখার অসুবিধা হচ্ছে। দুর্গা মণ্ডপ সামনে ঘিরে মাল রাখতো দীর্ঘদিন ধরে, সেটা বন্ধ হয়েছে। না, মারধর করার কিছু ব্যাপার নাই। উনি আমাকে বলছেন যে আমার হাত পা গজে গেছে, আপনি যেখানে খুশি কমপ্লেন করেন, আমার উপরে আমার লোক আছে, আমি কোনো পৌরসভাকে কোনো ট্যাক্স দিব না, এগুলা উনি বলেছেন। তারপরে উনাকে আমার লোকজন বলেছে, এরকম কোনো ব্যাপার নাই, ওর গায়ে কোনো হাতও দেওয়া হয়নি, কিছু হয়নি। কমপ্লেন করার উনি একটা অন্য রাজনৈতিক দলের আশ্রয়ে আছেন, আমাকে ছোট করার জন্য, যত রকম নোংরামো করার জন্য উনি করছেন। কিন্তু উনি তো বলছেন যে উনিও তৃণমূল করেন। না, উনি তৃণমূল করেন না। ও বিগত পৌরসভা ভোটে, বিগত লোকসভা ভোটে সব অন্য রাজনৈতিক দল করেছেন। উনি কোনো তৃণমূল করেন না। উনি তৃণমূল করেন না। উনি তৃণমূলের কোনো বন্ধু বান্ধব আছে হয়তো, যার সঙ্গে আড্ডা মারেন, তৃণমূলকে সামনে রেখে ও ব্যবসা করবেন, এটাই ব্যাপার। আর তৃণমূল দলও করেন না, কারণ আমি দীর্ঘদিন ধরে এখানে কাউন্সিলর আছি, আমি যতদূর জানি উনি তৃণমূল করেন না। উনি তৃণমূলের কোনো বন্ধু আছেন হয়তো, তাকে সামনে রেখে তৃণমূল করেন বলছেন, ও তৃণমূল করেন। আমরা যতটা জানি এলাকা দখলদারি তৃণমূল কংগ্রেসের কালচারের মধ্যে আছে, এলাকা দখলদারি, কাটমানি, সিন্ডিকেট ব্যবস্থা সমস্তটাই। কিন্তু এটা একটু পরিস্থিতি অন্যরকম। মন্দির তৈরি করাকে কেন্দ্র করে সেই এলাকার মানুষ প্রচুর পরিমাণ টাকা দিয়েছিল, এবং এই টাকার হিসাব চাওয়ার জন্যই এই গণ্ডগোল তৃণমূল কংগ্রেসের কালচারের মধ্যে আছে। আমরা ভেবেছিলাম মন্দির মসজিদে এই কালচার আসবে না, কিন্তু সেটাকেও এখন তারা বাদ দিচ্ছে না। বিগত 10 বছর ধরে ভারতীয় জনতা পার্টি বলে আসছে যে তৃণমূলের সঙ্গে তৃণমূলের গণ্ডগোল হবে, এবং বোমাবাজি তৃণমূলের নেতা তৃণমূলকে মারবে, গুলিও করবে তৃণমূলের নেতা তৃণমূলকে। এই 2 মাস ধরে মালদাতে যে কালচার চলছে সেইটা কিন্তু এখন ঘটছে। এই করতে করতে কিন্তু তৃণমূল কংগ্রেসটা শেষ হয়ে যাবে। 2026 সালে ভালো পশ্চিমবঙ্গের ব্যবস্থার জন্য মালদা শহরের সমস্ত মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবে, এটা আমাদের আশা, এবং আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো। বলছি, এই যে গন্ডগোলটা হয়েছে, এটার সাথে কি বিজেপির কোনো যোগাযোগ রয়েছে? বিজেপি তো নাই তৃণমূলের কথাতে। 4 নম্বর ওয়ার্ডে তৃণমূলের নেতৃত্ব যখনই মাইকে বলেছে তখন বলেছে এখানে বিজেপির কোনো অস্তিত্বই নাই। এখন নিজেদের মধ্যে বোমাবাজি, নিজেদের মধ্যে গুলি চলাচলি, নিজেদের মধ্যে কাটমানি, নিজেদের মধ্যে মন্দিরের টাকা চুরি নিয়ে ভাগ,
এর মধ্যে এখন আবার বিজেপি চলে আসছে কেমন করে? নিজেদের মধ্যেই তো ওরা বলছে বিজেপি নাই, সেখানে বিজেপি গুলি করবে, বোম করবে, রাত্রেবেলা ঠেট দিবে 200 ছেলে নিয়ে। এটা হাস্যকর কথা না? এটা মানুষ বিশ্বাস করবে না।